হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি প্রো। আমি বিশ্বনাথ, আর আমি আজকে আবার তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ অ্যারিথমেটিকের ক্লাস নিয়ে চলে এসেছি। এর আগেও আমাদের অলরেডি অনেকগুলো ক্লাস হয়ে গেছে। তোমরা যদি সেই ক্লাসগুলোকে না দেখে থাকো তাহলে আগে অবশ্যই দেখে নেবে। আর যদি আমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, আর নতুন আসলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো পরীক্ষার ডেট আমাদের কাছাকাছি চলে এসেছে। হুম এই সময়টা আমাদের যতটা পারি ইফেক্টিভলি পড়াতে হবে, ঠিক আছে? এলোমেলোভাবে পড়লে হবে না। দেখো, আজকের ক্লাসটা ঠিক সেরকমভাবেই ডিজাইন করা হয়েছে। তোমাদের এরকমই পরীক্ষার আগে কিন্তু প্রশ্নগুলো দেখতে হবে, ঠিক আছে? তো চলো, প্রথম প্রশ্ন দেখো, এখানে বলা হয়েছে যদি একটি রাস্তা 3/10 45 কিমি হয়, তবে ওই রাস্তাটি 2/5 অংশের দৈর্ঘ্য কত? খুব সিম্পল ল্যাঙ্গুয়েজে দেওয়া হয়েছে, ল্যাঙ্গুয়েজে কোনো জটিলতা নেই, কিন্তু ক্যালকুলেশন আমরা কিভাবে করব সেটাই হচ্ছে এখানে আসল, ঠিক আছে? ক্যালকুলেশনটা কি দেখো, এই যে 3/10 সমান সমান 45। খুব সিম্পল। কিভাবে সিম্পল? আমরা ছোটবেলায় শিখেছি। ছোটবেলায় কি শিখেছি বলতো? যে ভগ্নাংশ মানে কি, এই যে নিচে যেটা আছে 10, 10/3 ভাগ। এবার বলো তো 10/3 ভাগ মানে কি? এই যে 10/3 ভাগ, এখানে 10/3 ভাগ সমান সমান 3 হচ্ছে কত? 45। ঠিক আছে, 3 হচ্ছে 45। 3 যদি 45 হয়, 3 ইউনিট যদি 45 হয়, তাহলে 1 ইউনিট কত হবে বলো তো? 1 ইউনিট হবে 15। ঠিক আছে, 15×3 = 45। তাহলে 1 ইউনিট যদি 15 হয়, তাহলে এখানে তো 10 ইউনিট আছে। 10 ইউনিট আছে, তাহলে এটা টোটাল রাস্তা। টোটাল রাস্তা যদি 10 ইউনিট হয়, 1 ইউনিট হচ্ছে 15, তাহলে 10 ইউনিট হচ্ছে 150। 150। এবার 150 যদি টোটাল রাস্তা হয়, তাহলে ওই রাস্তাটি 2/5 অংশের দৈর্ঘ্য কত? তাহলে 2/5 অংশ আমরা ইজিলি পেয়ে যাব। তাহলে কত হবে বলো তো? 5×3 = 15, 30, 30×2 = 60। ঠিক আছে, তাহলে অপশন বি 60 কিমি, এটাই হবে সঠিক উত্তর। এরপর দ্বিতীয় প্রশ্ন এখানে দেখো, এক ফল বিক্রেতার কাছে কিছু আপেল ছিল। সে 40% আপেল বিক্রয় করার পর 30টি আপেল তার কাছে অবশিষ্ট থাকলে প্রথমে তার কাছে কতগুলি আপেল ছিল? খুব সহজ ভাষায় আর খুব সিম্পলি ক্যালকুলেশন। আশা করি তোমরা সবাই পারবে, তাই আমি এটা অঙ্ক করব না, এটা তোমরা করে আমাকে অ্যান্সার দেবে। ঠিক আছে, তো চলো আমরা তৃতীয় প্রশ্নে চলে যাই। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, স্ক্রিনশট নিয়ে নাও। এরপর তৃতীয় প্রশ্ন দেখো, তৃতীয় প্রশ্ন খুবই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। এরকম প্রশ্ন তোমাদের পরীক্ষা কিন্তু তোমরা দেখতে পাবে, তাই বলছি তোমরা কিভাবে এই অঙ্কগুলো করবে একটু ভালোভাবে মাথায় সেট করে নিও। এখানে দেখো, এখানে বলা হয়েছে একটি ব্যাগে থাকা 50 পয়সা, 25 পয়সা ও 10 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 5:8:3 এবং মোট টাকার পরিমাণ 144 টাকা। 50 পয়সার মুদ্রার সংখ্যা কয়টি? তাহলে এখানে 50 পয়সার মুদ্রার যে সংখ্যা সেটা আমাদের বলতেছে আর কি। তো সেটা আমাদেরকে বলতে হবে। চলো ঠিক আছে, দেখো এখানে ভালোভাবে, যে এখানে যেগুলো দিয়েছে 50 পয়সা, 25 পয়সা ও 10 পয়সা মুদ্রার সংখ্যার অনুপাত দিয়েছে। হ্যাঁ, এগুলো জিনিস তোমাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে। সংখ্যার অনুপাত দিয়েছে 5:8:3, আর এখানে টাকার পরিমাণটা দিয়েছে 144 টাকা। আর আমাদের কাছে জিজ্ঞাসা করা হয়েছে কি, আমাদের কাছে 50 পয়সার যে মুদ্রাগুলো, সেই মুদ্রাগুলো কয়টা আছে সেগুলো জিজ্ঞাসা করা হয়েছে। তাহলে এখানে যে 144 টাকা আছে, এই টাকাটায় কতগুলো পয়সা আছে সেটা আমাদেরকে বার করতে হবে। চলো, এখানে 5:8:3, এটা হচ্ছে কিসের সংখ্যার অনুপাত। এই সংখ্যাটাকে আমরা টাকার অনুপাতে নিয়ে আসবো। ঠিক আছে, দেওয়া আছে সংখ্যার অনুপাত, আমরা নিয়ে আসবো টাকার অনুপাত। কিভাবে নিয়ে আসবো বলো তো? এখানে সংখ্যার যেটা অনুপাত আছে সেটা হচ্ছে 5:8:3। তাহলে এগুলো যে 50 পয়সা, 50 পয়সার কত? 5, 5 অনুপাতে আছে। তাহলে 50 পয়সাগুলো যদি 5 অনুপাতে থাকে, তাহলে 50 পয়সার টাকা কত হলো? 5টা 50 পয়সা মিলে কত টাকা হয়? 250 পয়সা হয়। ঠিক আছে, 250 পয়সা মানে হচ্ছে 2.5 টাকা। চলো এবার দেখো, 25 পয়সাগুলো 8টা, 25 পয়সাগুলো 8টা কত টাকা হবে বলো তো? 2 টাকা হবে, অর্থাৎ 200 পয়সা হবে। ঠিক আছে, হিসাবটা বোঝা যাচ্ছে? এরপর আমরা
এখানে 10 পয়সাগুলো দেখবো। 10 পয়সাগুলো, তিনটা 10 পয়সা কত হতে পারে বলো তো? তিনটা 10 পয়সা হতে পারে 30 পয়সা। ঠিক আছে, চলো ছোট করা যাবে, রেশিওটাকে ছোট করে নিই। শূন্য শূন্য কেটে গেল, হয়ে গেল 25, 20 আর 3। এটা কি হলো বলো তো? এটা হলো টাকার অনুপাত। এবার টাকা দেওয়া আছে, টাকার অনুপাত পেয়ে গেছি আমরা, এখান থেকে তো আমাদের সমাধানটা বেরিয়ে যাবে। তো টাকা আছে কত? 144। আর আমাদের বলতে হবে 50 পয়সাগুলো। 50 পয়সা কোনগুলো বলো তো? এই 25টা। ঠিক আছে, তাহলে 25 আমরা উপরে নিব, আর নিচে কত নিব বলো তো? এগুলো সবগুলোকে যোগ করে যেগুলো হয়, 25 আর 20 যোগ করলে 45, 45 আর 3 যোগ করলে 48, তাহলে 48 আমরা নিচে দেব। ঠিক আছে, 12 বার 144 হয়, 12 যখন আমরা স্কোয়ার করি তখন এটা মনে থাকে। ঠিক আছে, 12 4 48, 4 3 12। ঠিক আছে, 25 3 75, 75 বের হয়ে গেল। তো 75 তো আমাদের অপশনে নাই, অপশনে থাকবে কি করে? আমরা তো এটা টাকা বের করেছি, আমাদের কাছে মুদ্রার সংখ্যা চাইছে। তাহলে 75 টাকা, 75 টাকা, এই যে 75 টাকা, এই 75 টাকা যদি 50 পয়সাগুলো হয়, তাহলে দুটা 50 পয়সা মিলে 1 টাকা হয়। তাহলে 75 টাকা কতগুলো 50 পয়সা আছে? 150টা। তাহলে 150 আছে, অপশন এ 150। তাহলে 150 হচ্ছে সঠিক উত্তর। 4 নম্বর প্রশ্ন খুবই সুন্দর একটা প্রশ্ন, এক্সামিনার এরকম প্রশ্নগুলো খুবই প্রিয় হয়। প্রিয় কেন হয় তোমাদেরকে অঙ্কটা পড়ি তারপরে বুঝিয়ে দিই। ঠিক আছে, দেখো অঙ্কের কথা, 25 জন লোক 4 দিন আয় করে 810 টাকা। 25 জন লোক 4 দিনে আয় করে 810 টাকা। এবার বলো 12 জন লোক 15 দিনে কত টাকা আয় করবে? খুব সুন্দর, এই গ্রুপ সি গ্রুপ ডি লেভেলের জন্য পারফেক্ট অঙ্ক। চলো তাহলে, এরকম অঙ্ক দিতে পারে কি পারে না? রয়েছে সম্ভাবনা, দিতে পারে। তো দেখো এখানে বলা হয়েছে 25 জন লোকের 4 দিনের আয় করে 810 টাকা। একটা হিসাব দিয়েছে, সেখান থেকে আমাদের বলেছে 12 জন লোক 15 দিনে কত টাকা আয় করবে সেটা বার করতে হবে। কথায় কোনো জটিলতা রয়েছে না, একদম কথা সরল। এবার ক্যালকুলেশনটা কিভাবে করবে সেটাই হচ্ছে আসল ব্যাপার। যে ক্যালকুলেশন করতে পারবে তার কাছে অঙ্কটা কিছুই না, আর যে ক্যালকুলেশন করতে পারবে না তার কাছে অঙ্কটা জটিল হয়ে যাবে। চলো তাহলে আমরা ক্যালকুলেশনটা কিভাবে করব দেখে নিই। 25 জন লোকের 4 দিনের আয় হচ্ছে 810 টাকা। 25 জন লোকের 4 দিনের আয় হচ্ছে 810 টাকা। তাহলে এখানে কতজন লোক আছে টোটাল বলো তো? এই যে এইটুকু অংশে 25 জন লোক 4 দিন, তার মানে একদিন করে, একদিনে 25 জন, তাহলে 4 দিনে কতজন? 100 জন। এখানে 100 জনের আয় দিয়েছে 810 টাকা। ঠিক আছে, 100 জনের আয় হচ্ছে 810 টাকা। এবার বলেছে যে 12 জন লোক 15 দিন কত টাকা আয় করবে। তার মানে এখানে কতজনের হিসাবটা বলা হয়েছে বলো তো? 12 জন লোক যদি 15 দিন নিয়ে কাজ করে, মানে আয় করে, তাহলে টোটাল কত? তাহলে আমরা টোটালটা পাবো 12কে 15 দিয়ে গুণ করলে, 15 আর 12 গুণ করলে কত হয় বলো তো? 15 10 150, আর 15 দুনে 30, 180। ঠিক আছে, তোমরা মৌখিকভাবে করার চেষ্টা করবে। হ্যাঁ, দেখবে মানে ধীরে ধীরে ট্রাই করবো, ট্রাই করতে করতে একদিন হয়ে যাবে। ঠিক আছে, এরপর বলেছে যে 180 জন লোক কত টাকা আয় করবে, কত টাকা আয় করবে। ঠিক আছে, অঙ্কটা আমরা বুঝে গেছি। এরপর আমাদের সমাধানটা করা দরকার। আচ্ছা দেখে তো, এখানে এখানে দেখো 100 জনের টাকা হচ্ছে 810 টাকা, তাহলে 180 জনের কত টাকা হবে, এইটুকুই তো হিসাব। তাহলে 100 জনে যেহেতু হিসাব দেওয়া আছে, তাহলে আমরা 100 জন থেকে একজনের হিসাবটা পেতে পারি। 100 জনের আয় হচ্ছে 810 টাকা, তাহলে একজনের আয় কত হবে? আমরা 810কে 100 দিয়ে ভাগ করলে পেয়ে যাব। তাহলে 810কে 100 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো বলো তো? 8.1 পাবো। কারো বুঝতে অসুবিধা? বুঝতে যদি অসুবিধা হয় তাহলে দেখে নাও, 810কে আমরা 100 দিয়ে ভাগ করছি। ঠিক আছে, হ্যাঁ দেখো এবার শূন্য শূন্য কেটে গেছে তো। এবার যদি আমরা এটাকে ইয়ে করি, ক্যালকুলেশন করি, তাহলে আমরা 8.1 পাবো। তো আমি এটা স্কিপ করে গেছিলাম, তোমাদেরকে দেখিয়ে দিলাম শুধু বোঝানোর জন্য। তোমরা কিন্তু ধীরে ধীরে এই মানে স্টেপগুলো স্কিপ করে যাবে। ঠিক আছে, তাহলে একজনের আয় হচ্ছে 8.1 টাকা, তাহলে 180 জনের কত বলো তো? গুণ করব, তারপরে পাবো আমরা। ঠিক আছে, তাহলে গুণ করি 8.1 এর সাথে 180 এর গুণ,
তাহলে দশমিকের গুণ আছে, খুবই সোজা আছে। এখানে আবার শূন্য দিয়েছি, শূন্য শূন্য তো কেটে যাবে। যদি এখানে বুঝতে না পারো তাহলে আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। কি ছিল? এই যে 800, হ্যাঁ 8.1 কে 8 এটা, হ্যাঁ দশমিক ঠিক করে নিচ্ছি আমি। 8.1 হয়েছিল টাকা একজনের। তাহলে 180 জনের কত? চলো, দশমিকের যখন কথা হয়, গুণ করার কথা হয়, তখন আমরা এভাবে নিতে পারি। দশমিকের জন্য 1, আর যত ঘর ডান দিকে থাকবে তত ঘর আমরা শূন্য নিতে পারি। তো 1 ঘর রয়েছে, একটা শূন্য নিতে পারি। এবার দশমিক উঠে গেল, এরকম করার পর দশমিক উঠে গেল, ঠিক আছে। দশমিক যেহেতু উঠে গেল, তাহলে এখানে আমি মুছিয়ে ফেলি, ঠিক আছে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে 81 হয়ে গেল, ঠিক আছে। যখন আমরা 10 নিলাম তখন দশমিকটা উঠে গেল। এবার কাটাকাটি করলে আমরা শূন্য শূন্য তো কেটে দিতে পারি, কেটে দিতে পারি। এবার 81 আর 18 গুণ করলে কত হবে বলো তো? 81 আর 18 গুণ করলে আমরা পেয়ে যাবো কত? 8 একে 8, 8 8 64, 64 আর 65, 5 হাতে থাকলো 6, 8 একে 8, 8 6 14, 1458। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1458। যদি এখানে তোমরা বুঝতে না পারো, তাহলে তোমাদের জন্য আমি এইটুকু অংশে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে, কিভাবে আমাদেরকে 81 আর 18 গুণ করতে হবে, ঠিক আছে। আমি যেটা করলাম, প্রথম এইভাবে গুণ করলাম, 8 একে 8, ঠিক আছে, বসিয়ে দিলাম। এবার আমি কোনাকুনি করে গুণ করলাম, 8 8 64 আর 1 1 1, ঠিক আছে। এবার যেটা বেরোলো সেটা আমরা যোগ করে নিব। 8 8 64 আর 1 1 1, 64 আর 1 65, 5 হাতে থাকলো 6। তারপরে এই দেখো 8 একে 8, 8 আর 6 14। এইভাবে আমি এটা মৌখিকে গুণ করলাম। তোমাদের এটা ধীরে ধীরে যদি পারো, তাহলে তোমরা এভাবে স্কিপ করে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। তাহলে এভাবেও ক্যালকুলেশন করা যায়। এরপরে 5 নম্বর প্রশ্নটা দেখো। 5 নম্বর প্রশ্নটা কিন্তু একটা খুব সুন্দর প্রশ্ন। এখানে একটা কনসেপ্ট রয়েছে, সেই কনসেপ্টের বেসিসেই এই অঙ্কটা সমাধান হবে। যদি কনসেপ্টটা না জানা থাকে, তাহলে কিন্তু এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা কিন্তু সলভ হবে না। এরকম অনেক ধরনের প্রশ্ন হয়, আর সেগুলি কিন্তু এক্সামিনার দিয়ে দেয় আমাদের এরকম কম্পিটিটিভ এক্সামে, ঠিক আছে। তো আমাদের সেই জন্য কনসেপ্টগুলো ভালোভাবে জেনে রাখা দরকার। যাই হোক, এই সময় তো আর অতটুকু কিছু ম্যানেজ করা যাবে না, তবে এখানে যতটুকু ম্যানেজ করা যায় আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। কি বলতো, অনুপাতের একটা কনসেপ্ট রয়েছে, যে আমরা যদি অনুপাতে কোনো কিছুকে দেখতে পাই, দুটি সংখ্যার অনুপাত দিয়েছে 5:7, তাহলে সেই যে অনুপাতে দেওয়া, সেখানে আমরা কোনো কিছু ধরে নিতে পারি। অর্থাৎ আমরা 5 এর সাথে x ধরতে পারি। x হচ্ছে অজানা একটা নাম্বার, ঠিক আছে। 5x যদি নিই, তাহলে এখানে 7x হবে। হবে তো, এখানে রেশিও আছে তো। যেমন ভাবে সামনে গুণ হবে বা যোগ হবে, ঠিক তেমনই তো এখানেও যাবে রেশিওটা, একই সাথে তারা বাড়বে কমবে। চলো, এবার যদি আমরা 5-এর সাথে যদি x এর যে মান, এটাকে যদি আমরা 1 ধরি, তাহলে 5 একে 5 হলো। আর যদি এটাকে সমাধান করি, তাহলে এখানে x এর মান এখানে তো 1 হবে, তাহলে 7 একে 7 হলো। তাহলে 7 আর 5 কত? 12, ঠিক আছে। তাহলে 12 যোগফল পেয়ে গেলাম। এখানে দেখো, এখানে তোমাদের এটাই বলেছে যে নিচের কোনটি তাদের যোগফল হতে পারে। এবার এই দুটাকে আমরা যখন যোগ করি, x এর মানটা বাদ দাও, x এর মানটা বাদ দিলাম আমি, এই দুটোকে যখন যোগ করি তখন আমরা পাই 12। এবার 12 যেগুলো মাল্টিপল হবে, সেগুলোই কিন্তু যোগফলটা হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে। তাহলে এখানে দেখো, এই যে অপশনগুলো, এই অপশনগুলো 12 দিয়ে ভাগ শুধু একটাই যায়, সেটা হচ্ছে 60। অপশন বি 60, আর সেটাই হবে সঠিক উত্তর, ঠিক আছে। এবার দেখো, হ্যাঁ, অঙ্ক যদিও আমি পেয়ে গেছি, তবে এবার আমি তোমাদেরকে আরো বোঝাবার জন্য একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখো ভালোভাবে। আমি এখানে x ধরেছিলাম, তো x এর মান আমি যদি মনে করি 3 নিলাম, ঠিক আছে। তাহলে এখানে x ছিল, এখানে x এর মান নিয়েছি আমি 3, এখানেও তো x ছিল, এখানেও তো 3 হবে। চলো, এবার যদি আমরা এটাকে সমাধান করি, বলো কত পাবো? 5 3 15 আর 7 3 21, ঠিক আছে। এই দুটাকে যোগ করলে কত পাবো বলো তো? 5 আর 6, 2 আর 3 36। এই যে 36 আসলো, এটা 12 দিয়ে ভাগ যাবে কিনা? যাবে।
তাহলে যতগুলো 12 দিয়ে ভাগ যাবে সেগুলোই হবে এই দুটো সংখ্যার যোগফল, যদি রেশিওতে দেওয়া থাকে। আর এখানে খুব সুন্দরভাবে এখানে দেওয়া হয়েছে কি, যে এখানে শুধু একটাই যাবে, সেটা হচ্ছে 60। তাহলে এখানে আমরা এইভাবে উত্তর পেয়ে যাব। এই যে ছোট্টখাট্ট বিষয়গুলো তোমরা এই ক্লাসে শিখছো, এই ছোট্টখাট্ট বিষয়গুলো কিন্তু তোমাদের পরীক্ষায় খুব ভালো হেল্প করবে। আমি কথা দিচ্ছি তোমাদের খুব ভালো হেল্প করবে। তোমরা ভালোভাবে এই কনসেপ্টগুলো বারে বারে দেখো, বারে বারে রিভিশন করো, এগুলোকে মানে অ্যাপ্লাই করো। তাতে দেখবে তোমরা নিশ্চিতভাবে নিজের উপর কনফিডেন্স পাবে। তো চলো আমরা সামনে এগিয়ে যাই। তো এতক্ষণে আমরা যতগুলো অঙ্ক করলাম তার সবই ছিল কিন্তু এক কথার অঙ্ক। ঠিক আছে, অনেক কথার অঙ্ক কিন্তু আমরা এতক্ষণে করে নাই। তো এই তোমাদের মনে হতে পারে যে স্যার আমাদের এক কথার অঙ্ক তো আসবে না, আমাদের অনেক কথার অঙ্ক আসবে। তো নাও, অনেক কথার অঙ্ক তোমরা এবার সমাধান করো। সমাধান করো। তোমরা যদি এই ক্লাসটা দেখে থাকো তাহলে মাঝখানে এখানে এটাকে পজ করে আগে নিজে ট্রাই করবে, তারপরে তোমরা আমারটা দেখবে। ঠিক আছে, তো চলো আমি কিভাবে করিস তোমরা সেটা ভালোভাবে দেখো। এখানে বলেছে রমেশ 18,000 টাকার মধ্যে 5% বার্ষিক সরল সুদে 7,000 টাকা এবং 6% বার্ষিক সরল সুদে 6,000 টাকা জমা রাখে। যদি 1 বছর শেষে সে 1,160 টাকা সরল সুদ পায় তাহলে বাকি মূলধনের উপর বার্ষিক সুদের হার কত টাকা? খুবই জটিল ল্যাঙ্গুয়েজ, তার সাথে সাথে ক্যালকুলেশনটাও জটিল। তো এরকম যদি তোমাদের মনে হয় যে এটাকে ছেড়ে আসবো, তাহলে আমি যেভাবে একবার বলে দিচ্ছি সেভাবে করে আসবা, দেখে আসবা। যদি হয় তাহলে ভালো কথা, না হলে তোমাদের ইচ্ছা। দেখো এখানে বলেছে 18,000 টাকা, একটা তার বাজেট 18,000 টাকা। 18,000 টাকার মধ্যে সে 5% 7,000 টাকায়, মানে 5% হারে 7,000 টাকা জমা রাখে আর 6% হারে 6,000 টাকা জমা রাখে। তাহলে সে দুটো টাকা জমা রাখে, আর একটা টাকা আছেই কিন্তু তার কাছে। ঠিক আছে, সেটা কত টাকা সেটা আমাদেরকে বার করতে হবে আগে। আর সেটার যে সেই বাকি টাকাটা, বাকি মূলধনটা, সেটার বার্ষিক সুদের হার কত সেটা আমাদের বার করতে হবে। ঠিক আছে, খুব ভালো কথা। তাহলে তিনটে টাকা, একটা হচ্ছে 7,000 টাকা। ঠিক আছে, এটার রেট কত? এটার রেট হচ্ছে 5%। আর একটা হচ্ছে 6,000 টাকা, এটা রেট কত বলো তো? এটা রেট হচ্ছে 6%। ঠিক আছে, এবার বাকি মূলধন কত? তাহলে 7 6 13, এখানে টোটাল ছিল 18,000, 18,000 মধ্যে 13,000 টাকা ইনভেস্ট করেছে, তাহলে বাকি যেটা আছে সেটা হচ্ছে 5,000। কি তাই তো? টোটাল 18,000 হয়ে গেল। এইখান থেকে আমরা পেয়ে যাব এবার। এবার আমাদের আবার বছর শেষে সে 1,160 টাকা টোটাল সে সুদ পায়। তাহলে টোটাল যদি সুদ পায় তাহলে টোটালটা আমরা বার করি, টোটালটা যদি বার করি তাহলে সেখান থেকে তো পেয়ে যেতে পারি। তাহলে টোটাল কিভাবে বার করবো বলো তো? এখানে 7,000 টাকার 5% সুদ কত হতে পারে? 7,000 টাকার 5% সুদ হয়ে যাবে 350 টাকা। আমি সরাসরি কিভাবে বললাম বলো তো? 7,000 টাকা, এই যে 7,000 টাকা, এটার 5% মানে কি, আমরা এই 5/100 পার্সেন্টেজের সাথে আমরা সব সময় দুটো শূন্য কেটে দিতে পারি। ঠিক আছে, তো এভাবে আমরা যদি এটাকে করি, নিচেরটা করি, অর্থাৎ 6,000 টাকা যদি করি আমরা, সেটা কত হবে বলো তো? 360 হবে। ঠিক আছে, বুঝতে কারো অসুবিধা? আশা করি নয়। এবার এটা, এই দুটো টাকা কত হয় বলো তো? 710 টাকা হয়। 350 আর 360 হয়ে যায় 710 টাকা। ঠিক আছে, এই 710 টাকা যদি এই দুটো হয় তাহলে 1,160 টাকা টোটাল তিনটা হিসাব। তো তিনটে টাকার হিসাব, তো তিনটে টাকার হিসাবের মধ্যে আমরা দুটো টাকার হিসাব পেয়েছি, বাকি তো এটাই থাকবে। তাহলে 1,160 থেকে 710 টাকা যদি বাদ দিই তাহলে কত হবে বলো তো? 710 এদিকে থেকে, চলো এখানে করে দেখাচ্ছি তোমাদের। 0 6 কে 5, 11 থেকে 7 গেলে কত বলো তো? 450 টাকা। তাহলে বাকি যেটা টাকা সেটা হচ্ছে মোট সুদ হয়ে যায় 450 টাকা।
তাহলে বাকি হচ্ছে 5,000 টাকা। 5,000 টাকার কত পার্সেন্ট হবে 450 বলো? 9%। ঠিক আছে, 5,000 টাকার 9% হবে 450 টাকা। কিভাবে? 5,000 টাকার 9% হবে 450 টাকা। কিভাবে হিসাবটা করবো বলো তো? এখানে দেখো 5,000 টাকা হচ্ছে 100%। 5,000 টাকা হচ্ছে 100%। তাহলে 1% কত বলো তো? 1% হবে 50। তাহলে কত পার্সেন্ট? 450 হবে 9%। এভাবে আমরা হিসাবটা তাড়াতাড়ি করে বের করে নিতে পারি। অতএব সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 9%। এবার 7 নম্বর প্রশ্ন দেখো। 7 নম্বর প্রশ্নটাও খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে বলা হয়েছে 3 জনের বয়সের অনুপাত 7:5:4। প্রথম ও তৃতীয় জনের বয়সের সমষ্টি দ্বিতীয় জনের বয়সের দ্বিগুণ অপেক্ষা 5 বছর বেশি। দ্বিতীয় ব্যক্তির বয়স কত? একটু ল্যাঙ্গুয়েজটা কঠিন করা হয়েছে। এই ল্যাঙ্গুয়েজটা বুঝতে হবে, ল্যাঙ্গুয়েজটা বুঝে তারপরে অঙ্কটা করা যাবে। ঠিক আছে? অ্যাথমেটিকের অঙ্ক মানেই কি? অঙ্ক মানেই হচ্ছে ল্যাঙ্গুয়েজটা। ল্যাঙ্গুয়েজ যদি আমরা না বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের অসুবিধা হয়ে যায়। ঠিক আছে, তো চলো আমরা ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে বুঝে তারপর অঙ্কটা সমাধান করি। বলেছে 3 জনের বয়সের অনুপাত 7:5:4। এবার প্রথম আর তৃতীয় জনের যেটা বয়সের সমষ্টি হচ্ছে দ্বিতীয় জনের বয়সের দ্বিগুণ অপেক্ষা 5 বছর বেশি। দ্বিতীয় ব্যক্তির বয়স কত? দ্বিতীয় ব্যক্তির বয়স কত সেটা আমাদেরকে বলতে হবে। তাহলে এখানে আমরা সাজিয়ে নেব প্রথম জন, দ্বিতীয় জন, তৃতীয় জন। ঠিক আছে, অনুপাতে দেওয়া আছে, তার মানে আমরা এগুলোকে কি 7x ধরে নিতে পারি, 5x ধরে নিতে পারি, আর 4x ধরে নিতে পারি। ঠিক আছে, এইবার যেমন যেমন করে বলে গেছে আমাদের অঙ্কে সেরকম ভাবে আমরা চলবো। প্রথম ও তৃতীয় জনের বয়সের সমষ্টি, এই যে প্রথম আর তৃতীয় জন, এই দুটোর বয়সের সমষ্টি কত হবে? 7 আর 4 11x। ঠিক আছে, প্রথম ও তৃতীয় জনের বয়সের সমষ্টি দ্বিতীয় জনের বয়সের দ্বিগুণ অপেক্ষা 5 বছর বেশি। দ্বিতীয় জনের বয়সের দ্বিগুণ অপেক্ষা 5 বছর বেশি। এই যে 11x, এই 11x হচ্ছে কি? এই যে দ্বিতীয় জনের বয়স এর দ্বিগুণ। দ্বিগুণ কত হবে? 5-এর দ্বিগুণ কত হবে? 10x। ঠিক আছে, অপেক্ষা আরো 5 বছর বেশি, আরো 5 বছর বেশি। বোঝা গেল? এবার যদি এটাকে আমরা ক্যালকুলেশন করে নিই তাহলে আমাদের উত্তরটা কিন্তু বেড়ে যাবে। হ্যাঁ, ক্যালকুলেশনে কোনো জটিলতা নেই। এইখানে এইটুকুই সমস্যা, এইটুকু সাজাতে পারলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। চলো এখানে দেখো 11x, এখানে দেখো 10x। তাহলে 11x থেকে 10x বাদ করা যাবে। কারণ যদি আমরা ডান দিক থেকে বাঁ দিক নিয়ে যাই তাহলে সেটা মাইনাস হয়ে যাবে। এখানে প্লাস আছে, এদিকে মাইনাস হয়ে যাবে। তাহলে x সমান সমান কত হয়ে যাবে বলো তো? 5 হয়ে যাবে। হ্যাঁ, 11x থেকে 10x বাদ দিলে x, আর এখানে শুধু 5 বাকি থাকবে। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর কত হবে বলো তো? 5 5-এ 25 বছর। তাহলে সঠিক উত্তর হয়ে গেল অপশন বি। এরপরে 8 নম্বর প্রশ্ন দেখো। 8 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7:2। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত 8:3 হলে পিতার বর্তমান বয়স কত বছর? দেখো, বর্তমান বয়সের অনুপাত দেওয়া হয়েছে, তারপর 5 বছর পরের অনুপাতও দেওয়া হয়েছে। তাহলে অঙ্কটা খুবই সহজ আছে, আশা করি তোমরা উত্তর দিতে পারবে। তো এটারও উত্তর তোমরা দেবে। তাহলে দুটো প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে, একটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন, একটা হচ্ছে 8 নম্বর প্রশ্ন। ঠিক আছে, আমরা নেক্সট অঙ্কে চলে যাই, এগুলোর অ্যান্সার তোমরা দেবে। এরপরে 9 নম্বর প্রশ্ন দেখো। 9 নম্বর প্রশ্নটি বলা হয়েছে এ বি ও সি এর বয়সের অনুপাত 5:8:9। যদি এ ও সি এর বয়সের সমষ্টি 56 বছর হয় তবে বি এর বয়স কত? অঙ্কটা খুবই সহজ যদি আমরা ক্যালকুলেশনটা করতে পারি। আশা করি এতক্ষণে তোমরা যতগুলো অঙ্ক করলে এই অঙ্কটা কিভাবে করতে হবে সেটা তোমরা বুঝে গেছো। যদি না বুঝে থাকো তাহলে আমি আরেকবার পড়ে দেখাচ্ছি, তোমরা এরপরে এগুলো প্র্যাকটিস করবে। ঠিক আছে, তো চলো দেখো। এখানে বলেছে এ বি ও সি এর বয়সের অনুপাত 5:8:9। তাহলে এ বি আর সি, ঠিক আছে, অনুপাতে দেওয়া আছে, তার মানে আমরা এখানে 5x, এখানে 8x, এখানে 9x ধরে নিতেই পারি।
ঠিক আছে। এবার বলেছে যদি এ ও সি এর বয়সের সমষ্টি 56 বছর হয়, মানে এ আর সি এর বয়সের সমষ্টি যদি 56 বছর হয়, তবে বি এর বয়স কত সেটা আমাদেরকে বলতে হবে। তাহলে এ আর সি এর বয়সের সমষ্টি কত হচ্ছে বলো তো? 5 আর 9, 9 আর 5 হচ্ছে 14 বছর। 14x, তাহলে 14x সমান সমান কত বলো তো? 56। ঠিক আছে, সেটা প্রশ্নেই দেওয়া হয়েছে যদি এ ও সি এর বয়সের সমষ্টি 56 বছর হয়, তাহলে এই যে 56 বছর। তাহলে এখান থেকে আমরা x এর মান পেয়ে যাব, x এর মান পেয়ে গেলেই তো আমরা b এর মান পেয়ে যাব। চলো তাহলে x সমান সমান কত হবে বলো তো? 14 4 56। ঠিক আছে, তাহলে b এর বয়স কত? b এর বয়স হচ্ছে 8x, তাহলে 8 4 32, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 32 বছর। আশা করি এতক্ষণে তোমাদের সবকিছু আয়ত্তে চলে এসেছে, এরকম অঙ্কগুলো তোমাদের কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, চলো এবার নেক্সট অঙ্কে চলে যাই। এরপর 10 নম্বর প্রশ্ন দেখো, 10 নম্বর প্রশ্ন খুবই একটা সুন্দর প্রশ্ন। এরকম প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষায় দেখতে পেতে পারো, তাই এরকম অঙ্ক যদি আসে ভালোভাবে সেই অঙ্কগুলো করবে। ঠিক আছে, দেখো এখানে বলা হয়েছে সুনীল বিশালকে 20% লাভে একটা সাইকেল বিক্রি করে। ঠিক আছে, যদি সে 3000 টাকা সাইকেলটি বিক্রয় করে তার 2000 টাকার ক্ষতি হয়। 3000 টাকা যদি সাইকেলটা বিক্রি করে তার 2000 টাকার ক্ষতি হয়, সুনীল কত টাকায় সাইকেলটি বিক্রয় করেছে? তাহলে সুনীল কত টাকায় বিক্রয় করেছে সেটা আমাদেরকে বার করতে হবে। ঠিক আছে, তো সুনীল তো 20% লাভে সাইকেলটা বিক্রি করেছে। সুনীল বিশালকে বিক্রি করেছে। ঠিক আছে, সুনীল বিশালকে বিক্রি করেছে কত? 20% লাভে। এবার সুনীল কোনো জিনিস যদি 100 টাকায় কেনে, ঠিক আছে, কোনো জিনিস যদি 100 টাকায় কিনে, তাহলে সে বিশালকে 120 টাকায় বিক্রি করবে, তাহলেই 20% লাভ হবে। ঠিক আছে, 20% লাভ করতে গেলে 100 টাকার জিনিসটা 120 টাকা বিক্রি করতে হবে, তাই তো? এইবার আমাদের আর কিছু ইনফরমেশন দেওয়া নাই, যা দেওয়া হয়েছে একটা কন্ডিশন দেওয়া হয়েছে যে যদি সে 3000 টাকায় বিক্রি করে তাহলে তার 2000 টাকার ক্ষতি হয়। এই কন্ডিশন থেকে আমরা কি বার করতে পারবো বলো তো? এই কন্ডিশন থেকে আমরা সাইকেলটার বিক্রয় মূল্য বার করতে পারবো। কিভাবে? মনে করো আমি তোমাকে বললাম যে আমি একটা কলম বিক্রি করলাম, কলমটা বিক্রি করে আমার 2 টাকা ক্ষতি হলো, কলমটা বিক্রি করে আমার 2 টাকা ক্ষতি হলো, আর কলমটা বিক্রি করেছি আমি 3 টাকায়। তাহলে কলমটা কিনেছি কত টাকায় বলো তো? কলমটা বিক্রি করে আমার 2 টাকা ক্ষতি হলো, কলমটা বিক্রি করলাম 3 টাকায়, তাহলে কলমটা কিনেছি আমি 5 টাকায়। ঠিক আছে, 5 টাকায়। তাহলে দেখো এটা হচ্ছে বিক্রয় মূল্য আর এটা হচ্ছে আমার ক্ষতি। এটা হচ্ছে এসপি, এটা হচ্ছে আমার লস। তাহলে এটা কি? এটা পেয়ে গেলাম আমরা কস্ট প্রাইস। তাহলে এইবার যদি আমরা এখানে কস্ট প্রাইসটা পেয়ে যাই যে সুনীল কত টাকায় কিনেছে, তাহলে তার বিক্রয় মূল্যটা পেয়ে যাব, আর সেটাই আমাদেরকে বার করতে বলেছে। তাহলে এইখানে সেইটাই দেওয়া হয়েছে, 3000 টাকায় বিক্রি করেছে, 2000 টাকার ক্ষতি হয়েছে। 3000 টাকা, দেখো 3000 টাকা এটা হচ্ছে বিক্রয় মূল্য, আর 2000 টাকা এটা হচ্ছে ক্ষতি তার। তাহলে জিনিসটার সাইকেলটার দাম কত? 5000 টাকা। ঠিক আছে, বোঝা গেছে 5000 টাকা। কিন্তু তোমরা যদি এভাবে করো আর এখানে অপশন দেখে নাও যে অপশন বি এ 5000 টাকা আছে, তাহলে এটা কিন্তু ভুল হবে। আর এই ভুলটা আমাদের এক্সামিনার বলে যে এই ভুলটা করো তোমরা। ঠিক আছে, কিন্তু আমরা এই ভুলটা করব না। ঠিক আছে, আমরা পুরো অঙ্কটাই করব। দেখো 5000 টাকায় সে কিনেছে, বিক্রি করেছে কত? বিক্রি মূল্য চাইছে আমাদের কাছে, তাহলে বিক্রি করেছে 20% লাভে, প্রথমেই একদম বলে দিয়েছে 20% লাভে। তাহলে 20% লাভ কত বলো তো? 20% লাভ হবে 120/100। ঠিক আছে, দুটা শূন্য দুটা শূন্য কেটে যাবে, আর 12 5 60, এখানে একটা শূন্য থাকে, এখানে একটা শূন্য থাকে, তাহলে দুটা শূন্য, তাহলে 6000 টাকা। তাহলে অপশন ডি 6000 টাকা। কেউ যদি ভুল করে 5000 টাকা করে দেয় তাহলে সেটা কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি, 6000 টাকা। এরপরে 11 নম্বর প্রশ্ন দেখো, 11 নম্বর প্রশ্ন একটু কঠিন হবে আমরা এতক্ষণে যেগুলো অঙ্ক করেছি সেগুলোর তুলনায়। তো একটু একটু করে আমাদের এগিয়ে যেতে হবে একটু কঠিনের দিকে। তো দেখো এখানে কি বলা হয়েছে, পাত্র এ তে দুধ এবং জল 4:5 অনুপাতে রয়েছে, পাত্র বি তে দুধ এবং জল
2:1 অনুপাতে রয়েছে। তাহলে এখানে দুটো পাত্র রয়েছে, পাত্র এ আর পাত্র বি। সেখানে কি কি অনুপাতে দুধ আর জল রয়েছে সেটা দেওয়া হয়েছে আমাদেরকে। আর বলা হয়েছে যদি এর 1 লিটার মিশ্রণটি সেটা বি এর 1 লিটার মিশ্রণের সাথে মেশানো হয় তাহলে অনুপাত হয়ে যায় 8:5। তাহলে এখানে x/y সমান সমান কত সেটা আমাদেরকে বলতে হবে। তো চলো আমরা বার করি, কি কি দেওয়া হয়েছে, কি কি বার করতে হবে সেটা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। অ্যারিথমেটিকের অঙ্ক মানেই হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ বেস, আর এখানে ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে বুঝতে হবে আমাদের, ঠিক আছে। তো দুটো পাত্র আছে, পাত্র এ আর পাত্র বি। পাত্র এ আর পাত্র বি, এই পাত্র এ আর পাত্র বিতে রয়েছে মিশ্রণ। কিসের কিসের মিশ্রণ? মিল্ক আর ওয়াটারের মিশ্রণ, ঠিক আছে, মিল্ক আর ওয়াটারের মিশ্রণ। এখানে মিল্ক রয়েছে আর ওয়াটার রয়েছে, এখানে মিল্ক রয়েছে আর ওয়াটার রয়েছে। পাত্র এতে রয়েছে 4:5, তার মানে মিল্ক রয়েছে 4 আর ওয়াটার রয়েছে 5, ঠিক আছে। পাত্র বিতে দুধ এবং জল, যেটা মিল্ক হচ্ছে 2 আর জল হচ্ছে 1, ঠিক আছে। এখানে আমরা পেয়ে গেছি রেশিওটা, কিন্তু আমাদের টোটাল মিশ্রণ দেওয়া নাই। এবার বলা হয়েছে যদি এ এর x লিটার, এখান থেকে যদি আমরা x লিটার বার করি আর বি এর y লিটার, আর এখান থেকে যদি আমরা y লিটার বার করি তাহলে আমরা নতুন যেটা অনুপাত সেটা পাই 8:5, ঠিক আছে। এই দুটাকে যখন মেশানো হয়, ঠিক আছে, এইখানে দেখো মেশানো হয় তাহলে এই অনুপাতটা হয়। তাহলে চলো তো এবার মেশাই আমরা। কি করে মেশাবো বলো তো? এই যে 1 লিটার, পাত্র এতে 1 লিটার, পাত্র এতে 1 লিটার মিশ্রণে বলো মিল্ক কতটা থাকবে? মিল্ক থাকবে, এই যে উপরে দেখো, উপরে উপরে দেখাচ্ছি তোমাদের, মিল্ক থাকবে কত? মিল্ক থাকবে 4x/9, ঠিক আছে। কি করে? যেটা বার করি আমরা, হ্যাঁ, যেটা বার করি আমরা, কি মিল্কটা বার করছি, তো মিল্কটা কত 4 আছে, হ্যাঁ, 4টাকে আমরা উপরে দেব, 4টা দেখো এভাবে উপরে দিই, তারপর নিচে দুটোকে কাউন্ট করে যেগুলো হয় মানে যোগফলটা হয় সেটা আমরা নিচে বসাই, ঠিক আছে। এটা হবে 9, ঠিক আছে, 4 আর 5 যোগ করলে হবে 9। এবার আমাদের 1 লিটারে বার করতে হবে, তাহলে 1 লিটারকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত পাবো? 4x/9, ঠিক আছে, 4x/9 পাবো। ঠিক সেরকম ভাবে আমাদের ওয়াই লিটার থেকেও, এই ওয়াই লিটার যেটা মিশ্রণ সেখান থেকেও আমাদের মিল্কটা বার করতে হবে, ঠিক আছে। সেগুলোকে এক এক করে করি, হ্যাঁ। তো এটা পেয়েছি 4x/9, আর ওয়াই লিটার মিশ্রণে কত পেয়েছি বলো তো? ওয়াই লিটার মিশ্রণে পেয়েছি 2y/3, ঠিক আছে। দেখো এখানে 2:1 আছে, এটাকে সমাধান করলে আমরা পেয়ে যাব এইটা মিল্ক, আর আচ্ছা এটা এটা হয়ে গেল মিল্ক। আমাদের ওয়াটারটাও বার করতে হবে। ওয়াটারটা কত রয়েছে বলো তো? ওয়াটার রয়েছে 1 লিটার ওয়াটারে এই যে 5 রয়েছে, তাহলে এটা হয়ে যাবে 5x/9, ঠিক আছে। এরকম ভাবে সেম টু সেম আমাদের এখানে ওয়াই লিটার যেটা ওয়াটার সেটাকেও কাউন্ট করতে হবে। তাহলে আমরা কত পাবো? y/3, দেখো 2:1 আছে। এইবার যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি, আচ্ছা এখানে তো বোঝা গেছে, এইখানে আমাদের এটা দরকার নেই, আমি এখানে তোমাদের করে দেখাচ্ছি। এটা হয়ে গেল কি? এটা হয়ে গেল মিল্ক, এটা হয়ে গেল ওয়াটার, ঠিক আছে, এটা মিল্ক আর এটা ওয়াটার। কখন? যখন আমরা x + y করি তখন, ঠিক আছে। আবার তখন কি হয়? এই যে 8:5 অনুপাত হয়। তাহলে এইটা অনুপাত আর এটা অনুপাত তো একই সমান, তাহলে এটাকে আমরা ইকুয়েশন করে নেব, ইকুয়েশন করে নিলে আমরা উত্তর পেয়ে যাব। তো চলো আমরা এটাকে ক্যালকুলেশন করি এবার, ঠিক আছে। এটা মিল্ক কত বলো তো? এটা মিল্ক হয়ে গেছে 4x + 6y, ঠিক আছে। এটা কি বোঝা গেল? 4x + 6y আমি সরাসরি বসালাম। যদি এখানে দেখো, এখানে আমরা যদি ক্যালকুলেশন করি, আচ্ছা এখানে করে দেখাচ্ছি। তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি 9 আর 3 এর লসাগু কত হবে? 9, 1 হয়ে যাবে, তাহলে 4x পাবো আমরা এখানে। 3 × 9, 3 × 2 = 6x, ঠিক আছে। তো সেম 6y হবে।
তো 6 আমি সরাসরি এটাই বসাই দিয়েছি। ঠিক আছে, আমাদের সরাসরি বসাতে হবে। এইবার যদি আমরা 4x, আচ্ছা 9টা রেখে দিচ্ছি। এটা হয়ে গেল কি, এটা হয়ে গেল মিল্ক। এবার আমাদের ওয়াটারটা বসাতে হবে। ওয়াটার কোনটা, এই যে এইটা। ঠিক আছে, এটা কত পাবো আমরা বলো তো? এটা পাবো আমরা 5x প্লাস 3y বাই 9। তাহলে নিচে যেহেতু 9 আছে, তাহলে এটা কাটাকাটি করা যাবে। হ্যাঁ, কাটাকাটি করা যাবে, নিচে নিচে কাটাকাটি করা যাবে। এবার যদি আমরা এইটাকে কাটাকাটি করে দিই, তাহলে কত পাই বলো তো? এই যে এখানে 9, এখানে 9 উঠে যাবে। আর এই যে এটা আমরা উপরে নিয়ে আসলাম। ঠিক আছে, এই যে। তাহলে এটা হয়ে গেল কি, এটা হয়ে গেল মিল্ক আর ওয়াটার। আবার এখানে মিল্ক আর ওয়াটার কত হয়েছে বলো তো? এই নতুন মিশ্রণে যখন আমরা এক্স আর ওয়াই, এই যে 8:5, তাহলে এটা সমান সমান 8/5। বোঝা গেছে? এবার এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা উত্তরটা পেয়ে যাব। চলো তাহলে ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন করলে কি হবে বলো তো? ক্রস মাল্টিপল করতে হবে। ঠিক আছে, 8-এর সঙ্গে আমরা এটাকে আগে ক্রস মাল্টিপল করব। তাহলে 8×5 = 40x প্লাস 8×3 = 24y। 24y সমান সমান কত হবে? এদিকে দেখো, এটা তো হয়ে গেল। সেম টু সেম এটাও করব আমরা 5 দিয়ে। 5×4 = 20x প্লাস 6×5 = 30y। ঠিক আছে, এইবার যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি, 40x আছে বাঁ দিকে, ডান দিকে আছে 20x। এখানে প্লাস, তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে 20x পাবো। ঠিক আছে, সমান সমান এদিকে আছে 30y, এখানে আছে 24y। তাহলে এখানে প্লাস আছে, এটাকে যদি আমরা বাঁ দিকে মানে ডান দিকে যদি নিয়ে যাই বাঁ দিক থেকে, তাহলে কত হবে? মাইনাস হয়ে যাবে। 30 থেকে 24 যদি আমরা মাইনাস করি, তাহলে পেয়ে যাব আমরা 6y। এবার বলো x বাই ওয়াই সমান সমান কত হবে? x বাই ওয়াই সমান সমান হয়ে যাবে 6/20। ঠিক আছে, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা পেয়ে যাবো, ছোট করলে 2×3 = 6, 2×10 = 20। ঠিক আছে, তাহলে x/y হয়ে গেল 3:10। তাহলে 3:10 আমাদের এই x/y। তাহলে সঠিক উত্তর কত হবে বলো তো? অপশন বি, 3:10। এইভাবে আমাদের এই অঙ্কগুলো করতে হবে। তো আজকের ক্লাস আমরা এখানেই সমাপ্ত করব। এরপরে কিন্তু তোমাদের আরো অঙ্কের ক্লাস দেওয়া হবে। তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর এরকম অঙ্ক পেতে আমাদের ক্লাসে যুক্ত থাকো।